একটি মোবাইল যেটি দিয়ে আপনি ছবি তুলছেন, ছবি তুলতে গিয়ে হঠাৎ করেই বন্ধ হয়ে গেছে। আর এরকম ধরনের সমস্যার মোবাইলগুলো আপনারা কিভাবে ঠিক করতে পারেন আজকের এই ভিডিওতে আপনাদেরকে দেখানো হবে। বন্ধুরা, আমার কাছে যে কুরিয়ারের বক্সটি দেখতে পাচ্ছেন এটা মূলত ঝালকাঠি থেকে পাঠানো হয়েছে। কাস্টমারের কথা মতো এই মোবাইলটা যখন ছবি তুলছিল, ছবি তোলা অবস্থায় হঠাৎ করেই বন্ধ হয়ে গেছে। কাস্টমার মোবাইলটাকে চালু করার অনেক চেষ্টা করেছে, তারপরেও মোবাইলটা চালু হয়নি। এখন এই মোবাইলটা আমাদের কাছে কুরিয়ার করে পাঠিয়েছে। কাস্টমার বলছে যে মোবাইলটা কোনো টেকনিশিয়ানকেই দেখানো হয়নি। তো এই মোবাইলের সাথে একটা চিঠি লিখে দিয়েছে, মোবাইলটা কীভাবে বন্ধ হয়েছে সব কিছু এই চিঠিতে লেখা আছে। মোবাইলটা পাঠানো হয়েছে ঝালকাঠি, বরিশাল থেকে। আর মোবাইলটার মডেল হচ্ছে গুগল পিক্সেল 5A 5G মডেলের মোবাইল। তো এই মোবাইলটা প্রথমেই আমরা চার্জে লাগিয়ে দেখে নিব যে চার্জে লাগানোর পর কত অ্যাম্পিয়ার নেয়। আমরা সাধারণত একটি মোবাইল যখন কাস্টমার নিয়ে আসে, আমরা দেখা যায় যে আগের মোবাইলগুলোর ক্ষেত্রে মোবাইলটা খুলে ব্যাটারি ডিসকানেক্ট করে তারপর আমরা চেক করতে পারতাম। তো বর্তমান মোবাইলগুলো ফিটিং হওয়ার কারণে দেখা যায় যে মোবাইলের ডিসপ্লে খুলে নিতে হয় বা ব্যাকশেল খুলে ব্যাটারি ডিসকানেক্ট করে তারপরে নানা রকম চেকিং করতে হয়। তো সেক্ষেত্রে অনেক সময় ব্যয় হয়ে যায়। তখন দেখা যায় যে অনেক সময় কাস্টমার মোবাইল খুলে যখন আমরা রোগ নির্ণয় করি তখন অনেক সময় কাস্টমার কাজ করাতে চায় না। তো কাস্টমার যখন আমাদের কাছে মোবাইলটা নিয়ে আসে, মোবাইলটা খোলার আগে অবশ্যই আমরা অনুমান করে নিতে পারি যে সমস্যাটা কোন জায়গা থেকে হতে পারে। তো আমরা মোবাইলটা চার্জে লাগানোর পর লক্ষ্য করে দেখেন এখানে 5 ভোল্ট 0.2 অ্যাম্পিয়ার নিচ্ছে। তো 5 ভোল্ট 0.2 অ্যাম্পিয়ার নিলে মোবাইলটার কী সমস্যা হতে পারে। একটা মোবাইল 5 ভোল্ট 0.2 অ্যাম্পিয়ার যদি নেয়, 0.2 বা 0.1 অ্যাম্পিয়ার যদি নেয়, সেক্ষেত্রে কয়েকটা সমস্যা হতে পারে। তার মধ্যে নাম্বার 1, যদি বিপিএস লাইনের সমস্যা হয় তাহলে এরকম হতে পারে। মোবাইলের ব্যাটারি যদি খারাপ হয় তাইলে এরকম হতে পারে। আবার মোবাইলের সিপিইউতে যদি প্রবলেম থাকে সেক্ষেত্রেও এরকম প্রবলেম হতে পারে। সেক্ষেত্রে আমরা কাস্টমারকে বিলটা কত বলতে পারি। সেক্ষেত্রে আমরা কাস্টমারকে বলে নিতে পারি যে এটার সর্বনিম্ন বিল 500 টাকা হতে পারে, সর্বোচ্চ দেখা যায় যে সিপিইউতে প্রবলেম হলে 2000-2500 টাকাও বিল হতে পারে। তো সর্বনিম্ন একটা বিল করে তারপর আমরা মোবাইলটা কাস্টমার থেকে নিতে পারি। তো যেহেতু এখন 0.2 অ্যাম্পিয়ার নিয়েছে, তো আমরা কাস্টমার সাথে বলে নিয়েছি যে দেখুন এটার সর্বনিম্ন বিল 500 থেকে 800 টাকা হতে পারে সর্বনিম্ন, সর্বোচ্চ 2500 টাকাও পর্যন্ত হতে পারে যদি সিপিইউর কাজ করার প্রয়োজন হয়। আমরা মোবাইলটাকে খুলে রেখেছি, কিছুটা ভিডিওর অংশ কেটে দিয়েছি মোবাইলটা খোলা পর্যন্ত, কারণ তাতে ভিডিও অনেকটা লম্বা হয়ে যায়। তো এই মোবাইলটা খুলতে গিয়ে প্রথমত আমাদেরকে ডিসপ্লেটাকে খুলে নিতে হয়েছে। এই মোবাইলগুলো খোলার ক্ষেত্রে একটু জটিলতা অবশ্যই আছে। অন্যান্য মোবাইলগুলোর ক্ষেত্রে দেখা যায় ব্যাকশেল খোলার পরই মোবাইলটাকে খুলে ফেলা যায়। এই মোবাইলটা কিন্তু ব্যাকশেল খুলতে হয়নি, আমাদের ডিসপ্লেটাকে আগে খুলে নিতে হয়েছে। প্রথম স্টেপে আমরা এই মোবাইলের ব্যাটারিটাকে আগে চেক করব যে ব্যাটারিতে কত চার্জ আছে। একটা মোবাইল চালু হওয়ার জন্য ব্যাটারিতে মিনিমাম 3.70 চার্জ থাকা দরকার। তো আমরা প্রথমেই এই মোবাইলের ব্যাটারিতে কত চার্জ আছে সেটা দেখে নিব। আমরা মাল্টিমিটার ভোল্ট রেঞ্জে সেট করে নেব। লক্ষ্য করে দেখেন আমাদের এই মোবাইলের ব্যাটারিতে চার্জ আছে 2.49, অর্থাৎ এই চার্জে কিন্তু একটা মোবাইল চালু হবে না। অবশ্যই আপনার ব্যাটারিতে মিনিমাম 3.7 ভোল্ট থাকতে হবে। ব্যাটারিটা অবশ্যই কুইক চার্জারের মাধ্যমে আমরা চার্জ দিয়ে নেব। তার আগে আমরা এখানে ব্যাটারি কানেক্টরে জিআর ভ্যালু চেক করে দেখব যে কোনো প্রকার শর্ট ব্যাটারি কানেক্টরে দেখায় কিনা, এবং তার সাথে বিপিএস লাইনও আমরা চেক করে নেব যে বিপিএইচ লাইনের মধ্যে কোনো প্রবলেম আছে কিনা। তো বিপিএইচ লাইন কোনো প্রকার শর্ট আছে কিনা সেই বিষয়টা আমরা চার্জিং আইসির উপরে যে স্টিলের প্যানেলটা আছে সেটা রিমুভ করতে হবে, অথবা আপনি অন্যান্য যে সেক্টর আছে যে লাইনগুলোতে বিপিএস লাইন যেতে পারে সেই সেক্টরগুলোর মধ্যেও আপনি বিভিন্ন কম্পোনেন্টের উপরে জিআর ভ্যালু চেক করে নিতে পারেন। দেখুন বিপিএইচ লাইনের মধ্যে মানের পরিমাণ হয় 350 থেকে 300 থেকে 450 বা 650 এর মধ্যেই হয়। বেশিরভাগ ক্ষেত্রে 350 থেকে 300 থেকে 650-এর মধ্যে জিআর ভ্যালু দেখায় বিপিএইচ লাইনে।
আপাতত আমরা বিভিন্ন কম্পোনেন্টগুলো চেক করে দেখব, যেগুলো শর্ট হওয়ার সম্ভাবনা বেশি ওই লাইনগুলো আমরা চেক করব। ব্যাটারিতে যে চার্জ আছে ওই চার্জ অবস্থায় আপনি একটা মোবাইল চার্জে লাগালে যদি আপনার ব্যাটারিতে পর্যাপ্ত চার্জ না থাকে সেক্ষেত্রে অন্ততপক্ষে চার্জিংয়ের আইকনটা দেখানোর কথা। এই মোবাইলটাতে কিন্তু চার্জিংয়ের আইকনও দেখাচ্ছে না। আমরা যেটা দেখতে পেয়েছি যখন ফার্স্ট টাইম আমরা চার্জে লাগিয়েছিলাম তখন 0 to অ্যাম্পিয়ার নিচ্ছিল এবং আমরা তো ভিডিওটা অনেকটা কেটেও দিয়েছি শর্টকাট হওয়ার জন্য। আমরা প্রায় আধা ঘন্টা 40 মিনিটের মতো মোবাইলটা চার্জে লাগিয়ে রেখেছি। তাছাড়া কাস্টমারও প্রায় অনেকক্ষণ 8-10 ঘন্টা চার্জে লাগিয়ে রেখেছিল। আমাদের এখানে একটা বিষয় বুঝতে হবে, যদি একটা মোবাইল অনেক দিন ফেলে রাখার কারণে ব্যাটারি ডাউন হয়ে যায় সেক্ষেত্রে ওই মোবাইলটা আমরা আধা ঘন্টা বা 1 ঘন্টা বা 10-20 মিনিট এরকম চার্জে লাগিয়ে রাখলে দেখা যায় যে অটোমেটিকলি মোবাইলটা চার্জ হতে থাকে। বা যদি ব্যাটারিতে একদম চার্জ নাও থাকে সেক্ষেত্রে অন্ততপক্ষে চার্জিংয়ের যে ইন্ডিকেটরটা, যে খালি ঘরটা ওইটা অন্ততপক্ষে শো করে থাকে। তো এটার মধ্যে কিন্তু এরকমটা কিছুই হয়নি। তো আমরা সাধারণত প্রথমত এটার বিভিন্ন লাইন চেক করে নেব যে কোনো প্রকার শর্টেজ দেখাচ্ছে কিনা, কোনো লিকেজ আছে কিনা। আমরা একটা মোবাইল খুলেই হুট করে আমরা সিপিইউ বা পাওয়ার আইসি বা ইএমএমসি কোনো কিছুতে হিট দিয়ে ফেলবো না। মোবাইলটা খোলার আগে কোনো আইসি খোলার আগে অবশ্যই বিভিন্ন আইসির পাশে যে ক্যাপাসিটারগুলো আছে বা যে ডায়োডগুলো আছে ওইগুলোতে আমরা জিআর ভ্যালু চেক করে নেব। কারণ একটা ছোট্ট ক্যাপাসিটার শর্টেজ হয়ে গেলেও আমাদের একটা মোবাইল ডেড কন্ডিশনে চলে যেতে পারে। আমি যে লাইনগুলো চেক করছি অনেকেই ভাবতে পারে যে বর্তমানে মোবাইলগুলো তো হঠাৎ করে বন্ধ হয়ে গেলে বা আপডেট দিলে দেখা যায় যে সিপিইউ থেকে প্রবলেম হয়। আপনি তো সরাসরি সিপিইউ রিবোলিং করলেই পারতেন বা রিবোলিং করলেই পারেন। এই বিষয়গুলো অনেকের মনেই চিন্তাভাবনা আসে। দেখুন, প্রত্যেকটা মোবাইলে যে সিপিইউ থেকে প্রবলেম হবে এমনটা কিন্তু না। আমরা যে কোনো আইসির কাজের ক্ষেত্রে ফার্স্ট টাইমে আমি আগে বেসিক বিষয়গুলো আগে চেক করে নেব। কারণ ছোট্ট একটা ভুলের কারণে মোবাইলটা একদম ফুললি ডেড কন্ডিশনে চলে যেতে পারে। আমরা মোবাইলের প্রত্যেকটা স্টিলের প্যানেলগুলো যেহেতু খোলা যায় তো আমরা খুলে বিপিএস লাইন, পাওয়ার আইসির আউটপুটের যে লাইনগুলো আছে ওই লাইনগুলোর প্রত্যেকটারই জিআর ভ্যালু চেক করে নিচ্ছি। বিশেষ করে ক্যাপাসিটারগুলোর মধ্যে জিআর ভ্যালু চেক করে নিচ্ছি। কারণ একটা ছোট্ট ক্যাপাসিটার, আমি আবারও বলি, একটা ক্যাপাসিটারের কারণেও কিন্তু একটা মোবাইল ডেড কন্ডিশনে চলে যেতে পারে। সেক্ষেত্রে আমরা আইসি উঠালেও কোনো লাভ হবে না। তো আমরা মোবাইলটাকে কাজ করার আগে ক্যামেরাগুলোকে সাবধানতার সাথে ডিসকানেক্ট করে দূরে কোথাও মানে সরিয়ে রাখবো, যাতে কাজ করার টাইমে থিনার ব্যবহার করলে বা পেস্ট ব্যবহার করলে এগুলো যাতে ক্যামেরাতে গিয়ে কোনো প্রকার ক্ষতি সাধন না হয়। আর তার জন্য চাইলে একটা টিস্যু পেপার দিয়েও আমি ক্যামেরাগুলোকে পেঁচিয়ে রাখতে পারি। কারণ খোলা অবস্থায় রেখে দিলে অনেক সময় ক্যামেরাগুলো ধুলো ময়লায় ক্যামেরাগুলো নষ্ট হয়ে যায়। এই বিষয়ে এই ছোট্টখাট্ট বিষয়গুলো আমরা অবশ্যই খেয়াল রাখতে হবে। বন্ধুরা, কাজের ফাঁকে একটা বিষয় অ্যাড করে নেব। বর্তমানে ভালো কাজ করার মূল চাবিকাঠি হচ্ছে ডায়াগ্রাম। একসময় যখন ডায়াগ্রাম ছিল না তখন আমরা মুখস্থ কাজ করতে হতো। এখন ডায়াগ্রামের খাতিরে দেখা যায় যে আমরা আর এখন প্রত্যেকটা টেকনিশিয়ানই চেষ্টা করে যাতে সঠিক গাইডলাইন মেনে একটা মোবাইল রিপেয়ার করতে পারে। তো আমরা ডায়াগ্রামের মাধ্যমেই একটা মোবাইলের ইনপুট আউটপুট সকল ভোল্টেজ লাইনের জিআর ভ্যালু এবং ভোল্টেজ লাইন এগুলো চেক করে নিতে পারি। একটা মোবাইল ডেড হতে পারে কী কারণে, সেই বিষয়গুলো আমাদের এখানে জানা থাকতে হবে। আজকের এই ভিডিওটা অনেকটা লম্বা হতে যাচ্ছে। আমরা কাজটা করতে করতে বিভিন্ন বিষয় আপনাদের সাথে শেয়ার করব যে একটা মোবাইল ডেড হতে পারে কী কারণে বা কোন বিষয়গুলো আমরা চেক করতে পারি, ডায়াগ্রামের মাধ্যমে কীভাবে চেক করতে পারি বা ডায়াগ্রাম ছাড়াও আমরা একটা ডেড মোবাইল কীভাবে চেক করতে পারি। এ টু জেড সব বিষয়ে আজকের এই ভিডিওতে আলোচনা করার চেষ্টা করব। তবে আমরা আপাতত এই মোবাইলটার সিপিইউটাকেই সিলেক্ট করলাম যে সিপিইউতে এটা প্রবলেম। তো মোটামুটি কাস্টমার সাথে কিন্তু আমরা একটা বিল করে নিয়েছি যেটা সিপিইউ রিবোলিং করতে গেলে কেমন টাকা খরচ হবে। দেখুন, আমি কিন্তু হুট করেই সিপিইউটাকে রিবোলিং করতে যাচ্ছি না। সিপিইউ রিবোলিং করার আগে আমি এখানে আরও অনেক বিষয় পর্যালোচনা করেছি। সব কিছু চেকিং করার পরে আমি ডিসাইড করেছি যে এটা সিপিইউ রিবোলিং করতে হবে।
আরেকটা বিষয় হচ্ছে এই মোবাইলটা কিন্তু কম্পিউটারে ইউএসবি ডিটেক্ট করে কিনা সেই বিষয়টা চেকিং করার টাইমে আমি একটা বিষয় খেয়াল করেছি যে এটার ইউএসবিও ডিটেক্ট করে না। তো একটা মোবাইলের সিপিইউতে প্রবলেম হলে অনেক সময় ইউএসবি ডিটেক্ট করতে পারে, আবার অনেক সময় ডিটেক্ট নাও করতে পারে। এখানে অনেকে বলতে পারে যে ভাই আপনি ইউএসবি ডিটেক্ট করে কিনা সেই বিষয়টা কিন্তু শেয়ার করেননি। তো আমি আসলে সেই বিষয়টা আমি চেক করে নিয়েছি প্রথম দিকেই। আপাতত আমরা এই মোবাইলের সিপিইউটাকে রিবোলিং করব। তো সিপিইউ রিবোলিং করার আগে অবশ্যই দেখতে পাচ্ছেন সিপিইউর পাশে কেমন পরিমাণে পেস্ট দেখা যাচ্ছে। এই গুগল পিক্সেল যে মোবাইলগুলো আছে এই মোবাইলগুলোর মধ্যে যে ব্ল্যাক পেস্ট থাকে ওই পেস্টগুলো কিন্তু অনেক হার্ড। পোকো, এমআই এই সকল মোবাইলে বা স্যামসাং এই সকল মোবাইলে যে পেস্টগুলো থাকে এগুলো অনেক নরম হয়। দেখা যায় যে আমরা হট এয়ার গানের হিটের পরিমাণ 250 থেকে 270-এর মধ্যে রাখলেই আমরা পেস্টগুলোকে সহজেই পরিষ্কার করতে পারি, কিন্তু গুগল পিক্সেলগুলোর ক্ষেত্রে বিষয়টা একটু ভিন্ন। আমরা স্টিলের প্যানেলগুলোর কাটার যে বিষয়টা সেটা আমরা একটু স্কিপ করে দিয়েছি, কারণ এতে ভিডিও অনেকটা লম্বা হয়ে যায়। বন্ধুরা, আমি যখন আপনাদের সাথে কাজগুলো শেয়ার করি এই কাজগুলো কিন্তু প্রত্যেকটাই আমাদের ছাত্রদের সাথে স্টেপ বাই স্টেপ আলোচনা করি। দেখা যায় যে একটা ভিডিও আপনাদের সামনে 20 মিনিট, 15 মিনিট, 30 মিনিট এরকমের মধ্যে আমরা একটা ভিডিও আপনাদের সামনে শেয়ার করি, কিন্তু এটা যখন বাস্তবে ছাত্রদের সামনে শেয়ার করি বা ক্লাস করাই তখন এটা 1 ঘন্টা, 1.5 ঘন্টা, 2 ঘন্টা সময়ও লেগে যায়। তো সময় বাঁচানোর জন্য, আপনাদের সময় নষ্ট না করার জন্যই আমরা অনেক সময় ভিডিও স্কিপ করে দেই কিছুটা, কারণ অনেক সময় লং ভিডিওর কারণে অনেকে অনেক রকম কমেন্ট করেন যে এত লং ভিডিও কে দেখে, মানে বিভিন্ন রকম মন্তব্য করেন, যার কারণে আমরা লং ভিডিওগুলো একটু এড়িয়ে যাওয়ার চেষ্টা করি। ভিডিওটাকে একটু শর্ট করতে গিয়ে অনেক সময় অনেক কিছু কেটে দিতে হয়, তবে গুরুত্বপূর্ণ যে ইনফরমেশনগুলো আছে এই ইনফরমেশনগুলো কিন্তু আমরা ডিলিট করি না। গুরুত্বপূর্ণ ইনফরমেশনগুলো অবশ্যই আমরা শেয়ার করি। তো এখানে পেস্টগুলো দেখতেই পাচ্ছেন কেমন হার্ড। আমি কিন্তু এখানে ভিডিওটা স্পিড বাড়াইনি, দেখতেই পাচ্ছেন আমি কত সতর্কতার সাথে পেস্টগুলো রিমুভ করছি। আমি চাইলে জুড়ে প্রেশার ক্রিয়েট করেও আমি পেস্টগুলো পরিষ্কার করতে পারি, কিন্তু সেক্ষেত্রে আমার মোবাইল সার্কিটের মধ্যে আঘাত হতে পারে, লাইন ছিঁড়ে যেতে পারে, কেটে যেতে পারে, বা কোনো কম্পোনেন্ট মিসিং হয়ে যেতে পারে, এরকম ধরনের প্রবলেম হতে পারে। আমরা এই পেস্টগুলোকে পরিষ্কার করার জন্য হট এয়ার গানের হিটের পরিমাণ রেখেছি প্রায় 380-এর মতো, আর ইয়ার রেখেছি 2, আর একটু সময় নিয়ে কাজটা করব। অনেকেই অনেক সময় ভিডিও দেখে কাজ করার চেষ্টা করে, ভিডিওতে দেখে যে আইসিটা 30 সেকেন্ডে উঠিয়ে ফেলেছে, আইসির পাশের যে পেস্টগুলো আছে এগুলো 10 সেকেন্ডে পরিষ্কার করে ফেলেছে। তো দেখা যায় যে ওই ভিডিও দেখে দেখে কাজ করতে গিয়ে অনেকেই তাড়াহুড়া করতে চায়। আসলে ভিডিওতে অনেক সময় ভিডিওর স্পিডগুলো বাড়িয়ে দেওয়া হয়, যার কারণে দেখা যায় যে আপনারা ভেবে নেন যে হয়তো অল্প সময়ের মধ্যে করে ফেলেছে আর আপনি করতে গেলে সময়টা বেশি লাগছে। এরকম একটা ভুল চিন্তাভাবনা কিন্তু অনেকের মাথায় ঢুকে যায়। এটা কিন্তু ঠিক না। প্রত্যেকটা টেকনিশিয়ানে যখন কাজটা করে একটু স্লোভাবেই কাজটা করার চেষ্টা করে যাতে মহিলা ক্ষতিগ্রস্ত না হয়। আর ভিডিও স্পিড বাড়িয়ে দেওয়ার কারণে দেখা যায় যে বোঝা যায় যে অনেক তাড়াহুড়া করে কাজটা করছে। আসলে এটা কিন্তু একদমই ভুল। বন্ধুরা, আইসিটা ওঠানোর জন্য যে আননাইফের ব্লেডটা ব্যবহার করব ওই ব্লেডটাকে আমরা সিরিজ কাগজে ঘষে একদম পাতলা করে নেব। এখানে এই বিষয়টা আমি শেয়ার করছি কারণ অনেকেই নতুন আননাইফ কেনার পর ওই নতুন আননাইফের ব্লেড দিয়ে কাজ করার চেষ্টা করে, সেক্ষেত্রে ব্লেডটা মোটা হওয়ার কারণে অনেক সময় লাইন ছিঁড়ে যায়, বুট থেকে লাইন উঠে যায়, এরকম ধরনের প্রবলেম হয়। এখানে যে আননাইফটা দিয়ে কাজ করছে এটা আমার এক স্টুডেন্টকে নিয়ে দিয়েছি, তো এটা দিয়ে প্রথম কাজটা আমিই করে দিচ্ছি ওকে। তো দেখা গেল যে আননাইফের ব্লেডটাকে আমি একটু রেডি করে দিচ্ছি। আননাইফের ব্লেডটা একদম পাতলা করে নিতে হবে। আননাইফের ব্লেডটা যখন মোটা থাকবে তখন দেখা যাবে যে আইসি উঠাতে গেলে একটু সমস্যা হতে পারে। আইসির নিচ দিয়ে প্রবেশ করানোর টাইমে দেখা যাবে যে প্রবেশ হতে চাইবে না, অনেকটা সমস্যা করতে চাইবে। যখন পাতলা হবে সেক্ষেত্রে যে কোনো আইসি, পেস্টিং আইসি উঠাতে সহজ হবে, কারণ এই ব্লেডটা আমরা বেশিরভাগই পেস্টিং আইসি উঠানোর জন্যই আমরা ব্যবহার করে থাকি। আইসি ওঠানোর জন্য মোটামুটি ব্লেডটা প্রস্তুত হয়ে গেছে। এখন আমরা স্পেস খুঁজব, কোন দিক দিয়ে ব্লেডটা ব্যবহার করা যায়, কোন দিক দিয়ে ব্যবহার করলে আমার মোবাইলের কোনো কম্পোনেন্ট ক্ষতিগ্রস্ত হবে না বা কোনো কম্পোনেন্ট উঠে যাবে না।
যেদিক দিয়ে কোনো কম্পোনেন্ট নাই সেদিক দিয়ে আমি উঠানোর চেষ্টা করব। আর আইসিটা ওঠানোর আগে অবশ্যই আইসির উপরে একটু ফ্লাক্স পেস্ট দিয়ে নিব। ফ্লাক্স পেস্ট ব্যবহার করার কারণ হচ্ছে অনেক সময় আমরা ভিডিওতেও অনেকে দেখে নেবেন যে অনেকে কোনো পেস্ট ব্যবহার ছাড়াই আইসি উঠিয়ে নিচ্ছে। আপনিও পারবেন। তবে আমার ছাত্রদেরকে আমি এটাই সবসময় বলি যে দেখুন, পেস্ট একটু দিয়ে নিলে ভালো হয়। কারণ আপনি যখন আইসিটাকে শুকনো অবস্থায় হিট দিবেন, অর্থাৎ ড্রাই অবস্থায় হিট দিবেন, তখন আইসিটা ফুটে যাওয়ার সম্ভাবনা থাকে, অর্থাৎ ব্লাস্ট হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে বা মাঝখান দিয়ে ফেটে যায়। সোজা সাপটা কথা, অতিরিক্ত হিটের কারণে অনেক সময় আইসি মাঝখান দিয়ে ফেটে যায়। তো পেস্ট ব্যবহার করলে এটা কখনো হয় না। পেস্ট ব্যবহার করলে আইসিটা একটু প্রোটেক্ট থাকে, অতিরিক্ত হিট হলে তেমন একটা সমস্যা হয় না। এই আইসিটা ওঠানোর জন্য আমি হট এয়ার গানে হিটের পরিমাণ রেখেছি প্রায় 360-এর মতো, ইয়ার রেখেছি 2-এর মধ্যে। আমি আবারও বলে নেব যে এগুলো পোকো, এমআই, ভিভোর মতো কিন্তু না। এই মোবাইলগুলোর পেস্ট অনেক হার্ড হয়ে থাকে। এখানে একটা কম্পোনেন্ট দেখতে পাচ্ছেন, ওই কম্পোনেন্টটাকে আমরা উঠিয়ে নিব। কাজ করতে গেলে এই কম্পোনেন্টটা একটু সমস্যা মনে হচ্ছে। আমি প্রথমে একবার হিট দিয়ে 5 সেকেন্ডের জন্য হট এয়ার গানটাকে একটু দূরে সরিয়ে নিয়েছিলাম। এই বিষয়গুলো একটু খেয়াল করবেন। আমি জোরে প্রেশার ক্রিয়েট করব না। যখন এটা ওঠানোর সময় হবে দেখবেন একদম আরামসে আর নাইফটা আইসির নিচে চলে যাবে। জোরে প্রেশার ক্রিয়েট করতে হবে না। অনেকেই দেখবেন আইসি ওঠানোর টাইমে আর নাইফের ব্লেড দিয়ে হালকা করে আড়ি দিয়ে আইসি খুলে ফেলে। তো এভাবেও খোলা যায়, আড়ি দিলে আইসি খুলে যায়, ঠিক আছে। কিন্তু বিষয়টা হচ্ছে যখন আপনার হাতের অ্যাক্টিভিটি ভালো হবে না বা আপনার দক্ষতা যদি একটু দুর্বলতা থাকে, সেক্ষেত্রে আপনি এরকম আড়ি দিয়ে খুলতে গেলে আইসি ভেঙে যাওয়ারও সম্ভাবনা আছে। তো এই জন্য আমি আড়ি দিব না, কারণ যেহেতু আমার স্টুডেন্টরা কাজটা দেখছে, তো যেভাবে ওদের জন্য সহজ হবে আমি সেজন্যই এটা এভাবে উঠাবো, কোনো আড়ি দিব না। আড়ি দিতে গেলে একে তো আইসির অনেক সময় ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকে যদি পর্যাপ্ত হিট না হয়, নিচে বলগুলো যদি ঠিকঠাক মতো নরম না হয়, সেক্ষেত্রে আড়ি দিলে অনেক সময় দেখা যাবে যে আইসি ভেঙে যেতে পারে। আবার অনেক সময় আইসির নিচ থেকে বল প্রিন্ট ছিঁড়ে যেতে পারে, এরকম ধরনের প্রবলেম হতে পারে। দেখতে পেলেন একদম ইজিলি উঠে গেছে, কোনো বল প্রিন্টই কিন্তু ড্যামেজ হয়নি। তো যদি তাড়াহুড়া করতাম হয়তো বা আরেকটু আগে, আমি এখানে ভিডিওটা কিন্তু অনেকটা স্পিড বাড়িয়ে দিয়েছি, অনেকটা সময় নিয়ে আইসিটা উঠিয়েছি। তাড়াহুড়া করলে আরও তাড়াতাড়ি আইসিটাকে উঠাতে পারতাম। এখন আসুন, আইসি ওঠানোর পর যে অতিরিক্ত বল পেস্টগুলো থাকে, ওই বল পেস্টগুলো পরিষ্কারের টাইমে কিন্তু তাতাল অনেক সাবধানতার সাথে ব্যবহার করতে হবে। প্রথম অবস্থায় আইসি ওঠানোর পরে অতিরিক্ত যে বল পেস্টগুলো আছে এগুলো তাতালের মাধ্যমে ধীরে ধীরে পরিষ্কার করে নিতে হবে, এবং অতিরিক্ত যে পেস্টগুলো আছে এই পেস্টগুলো ধীরে ধীরে পরিষ্কার করে নিতে হবে। অবশ্যই আপনি এখানে মাইক্রোস্কোপের ব্যবহার করবেন। বন্ধুরা, ভালো কাজের ক্ষেত্রে আরেকটা বড় সহায়ক হচ্ছে সোল্ডারিং আয়রন, বা যেটাকে আমরা বলে থাকি তাতাল। তাতাল যদি ভালো না হয় সেক্ষেত্রে আপনি কখনোই কাজ করে মজা পাবেন না। আমি যে তাতালটা ব্যবহার করি ওই তাতালের ছবিটা আপনাদেরকে স্ক্রিনে দিয়ে দেওয়া হলো। আপনারা চাইলেই তাতালটা ব্যবহার করতে পারেন, বা চাইলে আপনার এর চেয়ে আরও ভালো তাতাল আছে, চাইলে ওইটাও ব্যবহার করতে পারেন। মোটামুটি পেস্টগুলো পরিষ্কার হওয়ার পর যে পেস্টগুলো থাকবে ওই পেস্টগুলো আমি আরেকটা আননাইফের ব্লেডের মাধ্যমে, আমি যেটা দিয়ে আইসি উঠিয়েছি ওই ব্লেডটা না, কিন্তু অন্য আরেকটা ব্লেডের মাধ্যমে, যেটা একটু ধারালো কম। অতিরিক্ত ধারালো হলে আবার সমস্যা হবে। হট এয়ার গানে হিটের পরিমাণ কিন্তু কমিয়ে রেখেছি। বর্তমানে হট এয়ার গানে হিটের পরিমাণ আছে 280-এর মতো, আর ইয়ার আছে 2। মোটামুটি পেজগুলোকে ক্লিয়ার করে নেব। কম্পোনেন্টের চারপাশে যে আইসির চারপাশে যে পেস্টগুলো আছে এগুলোকে ক্লিয়ার করে নেব। তারপরে আমরা সোল্ডারিং উইক ব্যবহার করব। একটা কাজে সফলতা পাওয়ার পিছনে সবচেয়ে বেশি যেটা নির্ভর করে সেটা হচ্ছে আপনি কাজটা কতটুকু পরিপাটিভাবে করছেন।
কতটুকু সতর্কতার সাথে করছেন। একটু সময় নিয়ে কাজ করেন, সতর্কতার সাথে করেন। আমি তাড়াহুড়া করে কাজ করলাম, একবার আইসিটা লাগানোর পর মোবাইলটা চালু হয় নাই, আবার দ্বিতীয়বার আইসিটাকে খুলবো। সেক্ষেত্রে কিন্তু আমাদের ডাবল সময় ব্যয় হচ্ছে। আর যদি আমরা একটু সময় নিয়ে কাজ করি, তখন দেখা যাবে যে কাজটা এক চান্সে হয়ে যাওয়ার সম্ভাবনা থাকবে। তো যে বলগুলো অস্পষ্ট ছিল, ওই অস্পষ্ট বলগুলোকে আমরা পিপিডি পেস্টের মাধ্যমে স্পষ্ট করে দিয়েছি। এখন সোল্ডারিং উইক ব্যবহার করার পর দেখুন কতটুকু ক্লিয়ার দেখা যাচ্ছে বলগুলো। এখন কিন্তু আপনার কাছে বোর্ডটা একদম ফ্রেশ মনে হবে। প্রথমত যখন কাজ করছিলাম তখন কিন্তু অনেকটা হিবিজিবি দেখা যাচ্ছিল। যখন সোল্ডারিং উইক ব্যবহার করা হলো, দেখুন বলগুলো কত স্পষ্ট দেখা যাচ্ছে। এখন আপনার নিজের কাছেই মনে হবে যে এই মোবাইলটার মধ্যে আইসি লাগালে যদি সিপিইউর কারণে প্রবলেম হয়ে থাকে, সেক্ষেত্রে এক চান্সেই কাজ হবে। বন্ধুরা, এখন আমি আপনাদের সাথে একটা ডেড মোবাইল আমাদের কাছে আসলে তো আমরা কোন কোন স্টেপগুলো চেকিং করতে পারি বা কোন কোন কারণে একটা মোবাইল ডেড হতে পারে, সেই বিষয়গুলো স্টেপ বাই স্টেপ শেয়ার করার চেষ্টা করব। প্রথমেই আমি আপনাদেরকে বলবো, একটা মোবাইল ডেড হওয়ার পিছনে বা একটা মোবাইল চালু না হওয়ার পিছনে 1 নাম্বার কারণ হতে পারে চার্জিং পোর্ট। তার কারণ হচ্ছে চার্জিং পোর্ট যদি খারাপ হয়, একটা মোবাইল চার্জ হবে না, আর চার্জ না হলে সেক্ষেত্রে মোবাইলটা চালু হবে না, এটাই স্বাভাবিক। তো প্রথমত আমরা চার্জিং পোর্ট চেক করতে পারি একটা ডেড মোবাইলের ক্ষেত্রে। দ্বিতীয়ত ব্যাটারি খারাপ হয়ে গেছে, ব্যাটারি ডাউন হয়ে গেছে, অনেক দিন ফেলে রাখা হয়েছে। তো ব্যাটারি খারাপ হয়ে গেলেও সেক্ষেত্রেও মোবাইল চালু নাও হতে পারে। তৃতীয়ত, একটা মোবাইলের অন অফ কি যদি খারাপ হয়, অন অফ কি খারাপ হয়ে গেছে, সেক্ষেত্রেও কিন্তু মোবাইলটা চালু হবে না। বন্ধুরা, দেখতে পাচ্ছেন এখানে যে কম্পোনেন্টগুলো আমরা খুলে রেখেছিলাম, ওই কম্পোনেন্টগুলো কিন্তু আমরা লাগিয়ে দেব। এবং কম্পোনেন্টগুলো লাগানোর পর এরপরে আমরা আইসির নিচে যে বল পিনগুলো আছে, ওই বল পিনগুলো সবগুলো স্পষ্ট আছে কিনা এগুলো চেক করে নেব, এবং যেগুলো অস্পষ্ট এগুলাকে স্পষ্ট করার জন্য যা যা করা দরকার আমরা করে নেব। যাই হোক, এবার আমরা মূল কথাতে আসব। অন অফ কি চেক করার পর দেখুন, অন অফ কি যদি খারাপ হয় সেক্ষেত্রে তো মোবাইল চালু হবে না, এটাই স্বাভাবিক। তবে অন অফ কি খারাপ হলে একটা মোবাইল চার্জে লাগালে অন্ততপক্ষে চার্জিংয়ের আইকনটা দেখাবে, এটাও আমাদের বুঝতে হবে। তো অন অফ কি চেক করব। অন অফ কি চেক করার পর পরবর্তীতে আমরা চার্জিং আইসি চেক করব, কারণ চার্জিং আইসি যদি খারাপ হয় সেক্ষেত্রে মোবাইল চার্জও হবে না, আমাদের মোবাইলের বিভিন্ন সেক্টরে যে মেইন ভোল্টেজ সাপ্লাই হওয়ার কথা, ওই ভোল্টেজও সাপ্লাই হবে না। তো চার্জিং আইসি চেক করার পর ভিপিএস লাইন চেক করব, কারণ ভিপিএস লাইন যদি শর্ট হয়, জিআর ভ্যালু কম থাকে, সেক্ষেত্রেও কিন্তু মোবাইল চালু হবে না। চার্জিং আইসি এবং বিপিএইচ ভোল্টেজ চেক করার পর আমরা চার্জিং আইসির পিএমআইডি, বুট পাওয়ার, বুট ক্যাপ, এই বিষয়গুলোকে ভালোভাবে চেক করে নেব। চেক করার পর পাওয়ার আইসির ইনপুট ভোল্টেজ চেক করব। পাওয়ার আইসির ইনপুট ভোল্টেজ যদি ঠিক থাকে, সেক্ষেত্রে আউটপুট ভোল্টেজ চেক করতে হবে। পাওয়ার আইসির আউটপুট ভোল্টেজ যেগুলো আমাদের সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ, এগুলো আমরা ডায়াগ্রাম দেখে চেক করে নিতে পারি। সুইচিং ভোল্টেজগুলো চেক করে নিতে পারি। যদি পাওয়ার আইসি ইনপুট আউটপুট সব কিছু ঠিকঠাক থাকে, সেক্ষেত্রে আমরা ইএমএমসি চেক করতে পারি। ইএমএমসি চেক করার পর যদি ইএমএমসি সব কিছু ঠিকঠাক থাকে, এখন ইএমএমসি কীভাবে চেক করবেন? মোবাইলের ইএমএমসি খুলে চেক করতে হবে, না খুললেও আপনি চেক করতে পারেন। কাস্টমারের কথার উপরে আপনি ডিপেন্ড করতে পারেন যে মোবাইলটা কীভাবে ডেড হয়েছে, তার কথার উপরেও কিন্তু ডিপেন্ড করবে যে আসলে কোত্থেকে সমস্যা হতে পারে। পরবর্তীতে ইএমএমসি যদি ওকে থাকে, সেক্ষেত্রে আমরা সিপিইউ চেক করতে পারি। বন্ধুরা, প্রত্যেকটা কাজ করার ক্ষেত্রে আপনি অবশ্যই স্টেপ বাই স্টেপ আগাতে হবে। কাস্টমারের কথার উপরে কিন্তু অনেক সময় ডিপেন্ড করে যে একটা মোবাইলের সমস্যা কোন কোন জায়গা থেকে হতে পারে। কাস্টমারের কথা যদি রং হয়, সেক্ষেত্রে আমরা কাজও রং দিকে চলে যাবে, এরকম ধারণা কিন্তু আমাদের আগে ছিল, এখন কিন্তু নেই। এখন আমরা ডায়াগ্রামের মাধ্যমে সঠিকভাবে নির্ণয় করতে পারি। তারপরেও কাস্টমারের কথার উপরে আমরা কিন্তু নির্ভর করি বেশি। কাস্টমার যদি বলে যে আপডেট দেওয়ার পর সমস্যা হয়েছে, তাহলে আপডেট দেওয়ার পর কী কী কারণে মোবাইল ডেড হতে পারে সেই বিষয়গুলো এখন অনেকেরই জানা। সিপিইউ রিবুলিং করলে কাজ হয়ে যায়, বা ইএমএমসি প্রোগ্রামিং করলে কাজ হয়ে যায়। তো এই বিষয়গুলো আমাদের বুঝতে হবে। আপনারা দেখতেই পাচ্ছেন, আমি একদম জুম করে আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। বলগুলো কিন্তু প্রত্যেকটা একদম ক্লিয়ার করে নিচ্ছি। যদি কোনো বল অস্পষ্ট থাকে, সেক্ষেত্রে আইসি লাগানোর পর ওই অস্পষ্ট বলটা কিন্তু আইসির সাথে ভালোভাবে লাগবে না।
সেক্ষেত্রে মোবাইল চালু হবে না, বা চালু হলেও এই বলটা যে কাজের জন্য ব্যবহার করা হয়েছে বা যে লাইনের জন্য ব্যবহার করা হয়েছে ওই লাইন কিন্তু কাজ করবে না। মোটামুটি আমাদের এই মোবাইল সার্কিটটা ক্লিন হয়ে গেছে। এখন আমাদের মোবাইলের যে আইসিটা, এই আইসিটা ক্লিন করার পালা। আইসি ক্লিন করতে গিয়ে এখানে একটা বিষয় খেয়াল রাখতে হবে। আইসি ক্লিন করতে গিয়ে যে আননাইফটা ব্যবহার করবেন, ওই আননাইফের ব্লেডটা কিন্তু বেশি ধারালো হতে পারবে না। ব্লেড যদি বেশি ধারালো হয় সেক্ষেত্রে কিন্তু আইসি ড্যামেজ হয়ে যেতে পারে। আইসিটা পরিষ্কার করার জন্য আমি হট এয়ার গানে হিটের পরিমাণ রেখেছি 330 আর এয়ারের পরিমাণ রেখেছি 2। আমরা ক্যাপাসিটারটাকে, আইসির মধ্যে যে ক্যাপাসিটার আছে, চাইলে এটাকেও রিমুভ করে দিতে পারি। এটা উঠে গেলেও তেমন কোনো সমস্যা হবে না। আইসির উপর থেকে পেস্টগুলো ওঠানোর পর এবার আমরা তাতাল দিয়ে আইসিটাকে পরিষ্কার করব। আর তাতাল দিয়ে আইসিটাকে পরিষ্কার করার জন্য আপনি তাতালের হিটের পরিমাণ রাখতে পারেন 280 থেকে 300। অর্থাৎ এক কথায় তাতাল দিয়ে যখন আপনি আইসি পরিষ্কার করবেন তখন আপনার তাতালের হিটের পরিমাণ কমিয়ে রাখতে হবে। কারণ আমরা মোবাইল সার্কিট যখন তাতাল দিয়ে পরিষ্কার করি তখন কিন্তু তাতালের হিটের পরিমাণ রাখি আমরা 380 থেকে 400, 420 এরকম। যখন আইসি পরিষ্কার করব তখন কিন্তু তাতালের হিটের পরিমাণ একদম কমিয়ে আনতে হবে, কারণ অতিরিক্ত হিট হলে সেক্ষেত্রে আইসি ড্যামেজ হয়ে যেতে পারে। আইসিটাকে পরিষ্কার করার পর আমরা পিপিটি পেস্ট ব্যবহার করেছিলাম, অর্থাৎ আইসি রিবুলিং পেস্ট ব্যবহার করেছিলাম অস্পষ্ট বলগুলো স্পষ্ট হওয়ার জন্য। এখন আমরা সোল্ডারিং উইক ব্যবহার করে বলগুলোকে একটু স্পষ্ট করে নেব। নন পেস্টিং আইসির ক্ষেত্রে সোল্ডারিং উইক ব্যবহার করার কোনো প্রশ্নই আসে না। পেস্টিং আইসির ক্ষেত্রে আমরা সোল্ডারিং উইক ব্যবহার করতে পারি, যাতে আইসির মধ্যে কোনো পেস্ট লেগে থাকলে ওই পেস্টটা যাতে পরিষ্কার হয়ে যায়। দেখতেই পাচ্ছেন আইসিটাও কিন্তু একদম ক্লিয়ার হয়ে গেছে। আইসিটা সুন্দরভাবে রিবোলিং করার জন্য অবশ্যই সুন্দরভাবে পরিষ্কার করারও প্রয়োজন আছে। আবার অতিরিক্ত পরিষ্কার করতে গিয়ে, অর্থাৎ অতিরিক্ত কাজ করতে গিয়ে হিতে যাতে বিপরীত না হয়ে যায়। যদি আপনি আইসিটা পরিষ্কার করতে যে তাতাল দিয়ে যদি জোরে প্রেশার দেন বা সোল্ডারিং উইক দিয়ে জোরে প্রেশার দেন, সেক্ষেত্রে কিন্তু একটা বল আরেকটা বলের সাথে লেগে শর্ট হয়ে যেতে পারে। এই বিষয়টাও কিন্তু আমাদের খেয়াল রাখতে হবে। বন্ধুরা, প্রত্যেকটা কাজের ক্ষেত্রে আপনাকে বিশেষ সতর্কতা অবলম্বন করতে হবে। আর আমরা ভিডিও দেখে যখন কাজ করি তখন কিন্তু এই সতর্কতার বিষয়গুলো অনেকেই শেয়ার করেন না, যার কারণে ভিডিও দেখে কাজ করার ক্ষেত্রে অনেকেই দুর্ঘটনা ঘটিয়ে থাকেন। এখন আইসিটাকে রিবোলিং করার পালা। রিবোলিং করার আগে আমি আরও একবার একটা বিষয় খেয়াল করে নেব, যে বলগুলো অস্পষ্ট আছে ওই বলগুলোকে স্পষ্ট করে নেব। এই বলগুলোকে স্পষ্ট করতে গেলে আপনার কিন্তু অনেকটা সময় লেগে যাবে না, মাত্র মিনিট 2-1-এর মধ্যে আপনি এই যে বলগুলো আছে এগুলো স্পষ্ট করে নিতে পারেন। এই আইসিটার নাম্বার হচ্ছে SM7250 অ্যাবি। তো আমরা এটা রিবোলিং প্লেট বের করে নিব। চাইলে আপনি মাস্টার প্লেটের মাধ্যমেও করতে পারেন, তবে এটা মাস্টার প্লেট দিয়ে না করলেই ভালো হবে, যেহেতু মাঝখানে একটা ক্যাপাসিটারের জন্য গ্যাপ আছে। প্লেটটা ব্যবহার করার টাইমে অবশ্যই প্লেটটাকেও পরিষ্কার করে নিতে হবে। ময়লাযুক্ত আইসি রিবোলিং স্টেনসিল যদি ব্যবহার করেন সেক্ষেত্রেও কিন্তু আপনার রিবোলিংটা ঠিকঠাক মতো হবে না। আইসি মোটামুটি রিবোলিং হয়ে গেছে, এখন আমাদের আইসিটাকে লাগানোর পালা। এখানে আরেকটা বিষয় উল্লেখ করে দিই, অনেকে কী করে আইসি রিবোলিং করার পর থিনার দিয়ে আবার আইসিটাকে পরিষ্কার করে। দেখুন, আইসি রিবোলিং করার পর থিনার দিয়ে পরিষ্কার করবেন তখনই যখন আপনি ইউনিভার্সাল প্লেট দিয়ে আইসি রিবোলিং করে থাকবেন, তখনই। আর আমি তো এটা ইউনিভার্সাল প্লেট দিয়ে করি নাই, এটা যে নাম্বারের আইসি ওই নাম্বারের প্লেট দিয়েই কিন্তু আমি রিবোলিং করেছি। সেক্ষেত্রে আমি এটাকে পরিষ্কার করার কোনো প্রয়োজন নেই। আমি এটার মধ্যে একটু পেস্ট ব্যবহার করব, আইসিটা লাগানোর আগে একটু পেস্ট ব্যবহার করব। আইসির মধ্যে যে পেস্টটা দিব, আপনি চাইলে এই পেস্টটা আপনি মোবাইল সার্কিটেও ব্যবহার করতে পারেন, সেক্ষেত্রে আইসির মধ্যে ব্যবহার না করলেও চলবে। তবে আমি এই আইসির মধ্যেই পেস্টটা ব্যবহার করব, যাতে আইসিটা লাগাতে একটু সহজ হয়। দেখতেই পাচ্ছেন পেস্ট দেওয়ার পর আইসির যে বলগুলো এগুলো কত সুন্দর লাগছে। হিট দেওয়ার পর একটু অপেক্ষা করবেন যাতে বলগুলো একটু শক্ত হয়ে যায়। এখন আমরা আইসিটাকে মোবাইল সার্কিটে লাগিয়ে দেব।
আইসিটা লাগানোর জন্য অবশ্যই বলগুলো আমরা মিলিয়ে নিব, আইসির সাথে মোবাইলের সার্কিটের সাথে বলগুলো মিলিয়ে নিব। এই আইসিটাকে রিবোলিং করার টাইমে যে পিপিডি পেস্ট ব্যবহার করেছিলাম ওইটা 183 ডিগ্রি সেলসিয়াসের ছিল, যার কারণে এই আইসিটা লাগানোর সময় আমি 330 থেকে 350-এর মধ্যে হিট যদি রাখি হট এয়ার গানে তাইলেই যথেষ্ট। আইসিটা লাগানোর সময় অবশ্যই আইসির চারপাশে একটু ভালোভাবে টুইজার দিয়ে নাড়িয়ে দেব। চারপাশ দিয়ে নাড়িয়ে দেওয়ার কারণ হচ্ছে, কারণ যদি আইসি লাগানোর পর কোনো কারণে একটা বলও যদি মিসিং হয়ে থাকে বোর্ডের সাথে, সেক্ষেত্রে কিন্তু যে বলটা মিসিং হয়ে আছে ওই বলের লাইনটা কিন্তু কাজ করবে না। এর জন্য আমরা একটু সময় নিয়ে আইসির চারপাশ দিয়ে ভালোভাবে নাড়িয়ে দেওয়ার চেষ্টা করব। মোটামুটি আইসিটা লাগানো হয়ে গেছে। এখন আমরা মোবাইলের সার্কিটটা একটু ঠান্ডা হওয়ার জন্য অপেক্ষা করব। মোবাইল সার্কিটটা ঠান্ডা হওয়ার পর আপনি সাথে সাথে মোবাইলটা চালু করার চেষ্টা করবেন না। আগে দেখে নেবেন আইসি লাগানোর কারণে কোনো প্রকার শর্টিং সমস্যা মোবাইলের মধ্যে এসেছে কিনা। কারণ অনেক সময় আইসি যদি উল্টাপাল্টা লাগিয়ে থাকেন বা যদি ডট ঘুরিয়ে লাগিয়ে থাকেন বা কোনো কারণে যদি আইসি থেকে শর্ট হয়ে থাকে, লাগানোটা ঠিকঠাক মতো হয় নাই, সেক্ষেত্রে কিন্তু মোবাইলের শর্টিং সমস্যা চলে আসতে পারে। আর যখন মোবাইলটা আইসি লাগানোর কারণে শর্ট হয়ে যাবে, তখন ব্যাটারি কানেকশন করলে কিন্তু হিতে বিপরীত হতে পারে। সেক্ষেত্রে আইসি লাগানোর পর মোবাইল সার্কিটে কোনো প্রকার শর্টিং সমস্যা আছে কি না সেটাও দেখে নেবেন। আমরা মোবাইলের ব্যাটারিটা মোটামুটি একটু চার্জ দিয়ে নিয়েছিলাম, 3.39 দেখাচ্ছে। এখনও কিন্তু পর্যাপ্ত চার্জ হয়নি মোবাইলটা চালু হওয়ার মতো। তারপরেও এই চার্জে আমরা মোবাইলটা চালু করার ট্রাই করব। দেখা যাবে যে যদি মোবাইলটা ঠিকঠাক হয়ে থাকে, সেক্ষেত্রে মোবাইলটা চার্জে লাগালে অন্ততপক্ষে চার্জিং আইকনটা অন্ততপক্ষে শো করবে। এই মোবাইলগুলো ফিটিং করার সময় অবশ্যই একটু খেয়াল রাখতে হবে, কারণ অনেক সময় তাড়াহুড়া করতে গেলে দেখা যাবে যে র্যাবন কেটে যেতে পারে, ক্যামেরা নষ্ট হয়ে যেতে পারে, বিভিন্ন সমস্যা হতে পারে। তো আগে আমরা ডিসপ্লেটা কানেকশন করে নেব, পরবর্তীতে আমরা ব্যাটারি কানেকশন করব। এখন আমরা মোবাইলটা চার্জে লাগিয়ে দেখতে পারি, কারণ আমরা একটা জিনিস খেয়াল করেছিলাম যে মোবাইলটাতে পর্যাপ্ত চার্জ ছিল না। দেখতেই পাচ্ছেন আলহামদুলিল্লাহ আমাদের মোবাইলের চার্জিংয়ের আইকন কিন্তু শো করেছে এবং অলরেডি 1% চার্জ শো করছে। তো আমরা একবার মোবাইলটাকে চালু করার ট্রাই করব যে চালু হয় কিনা। বন্ধুরা, শেষের দিকে আরেকটা বিষয় উল্লেখ করব। অনেকেই আমাদের বিভিন্ন ভিডিওর নিচে কমেন্ট করেন যে ভাই আমি মোবাইল ফোন সার্ভিসিংয়ের কাজ শিখতে চাচ্ছি। তো আমি তাদেরকে বলবো, যারা মোবাইল ফোন সার্ভিসিংয়ের কাজ শিখতে চান তারা চাইলে স্ক্রিনে দেওয়া ফোন নাম্বারে আমাদের সাথে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে পারেন, অথবা চাইলে সরাসরি কলও করতে পারেন। বন্ধুরা, এই মোবাইলটা আমরা স্টেপ বাই স্টেপ কাজ করার কারণে ইজিলি কিন্তু সমস্যার সমাধান করতে পেরেছি। আমি চাইলে কিন্তু ফার্স্ট টাইমে সিপিইউ রিবোলিং করে ফেলতে পারতাম, কিন্তু না, আমি এরকমটা করিনি। আমি এরকমটা না করার কারণ হচ্ছে আমার স্টুডেন্টদেরকে কাজটা আমি বোঝাচ্ছিলাম যে কিভাবে আমরা বুঝতে পারবো সিপিইউ থেকে সমস্যা। এজন্যই আমি বিভিন্ন স্টিলের প্যানেলের উপর থেকে কাভারিংগুলো খুলেছিলাম। আলহামদুলিল্লাহ মোবাইলটা এখন পরিপূর্ণ চালু হয়েছে। দেখুন, সবসময় যে সিপিইউ থেকে প্রবলেম হবে তা কিন্তু না। এজন্য আমরা সিপিইউ রিবোলিং না করে আমরা প্রথমত নর্মালি যে বিষয়গুলো আছে এই বিষয়গুলো চেক করে নিয়েছি। যখন নর্মালি সকল বিষয়ে আমরা ঠিকঠাক পেয়েছি, তখনই আমরা সিপিইউ রিবোলিং করেছি। বন্ধুরা, আশা করি আপনাদের এই ভিডিওটা ভালো লেগেছে।